দর্শক আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় মানুষের মধ্যে সংশয় কাজ করছে। আমরা জানি যে গোপালগঞ্জের ঘটনায় যেখানে ৫ জন নিহত হয়েছে, আমরা অনেককে দেখেছি বলতে যে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। আসলে পরিস্থিতি কী ছিল, কেন এরকম অভিযোগ আসছে আমরা জানবো, এবং সংশয়ের কথা এজন্যই বলছি যে আমরা যে একদিকে শুনছি প্রধান উপদেষ্টা বলছেন প্রস্তুতি নিতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য, এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবও জানিয়েছেন যে ঘোষিত সময়ে নির্বাচন হবে, কিন্তু তারপরও নির্বাচন নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করছেন। আসলে এত শঙ্কার কারণ কি একটু বোঝার চেষ্টা করব আমাদের আজকের আলোচনায়। দর্শক, আমাদের সাথে আজ উপস্থিত আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অশেষ ধন্যবাদ শফিকুল আলম আমাদের সময় দেওয়ার জন্য। প্রথমে আমি গোপালগঞ্জ ইস্যুটা নিয়ে একটু কথা বলি। গোপালগঞ্জের ঘটনায় যেটা আমরা জানলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তথ্য ছিল যে কিছু ঘটতে পারে, এবং সেখানে ফ্যাসিস্টের দোসররা সেখানে যাচ্ছে এরকম তথ্যও ছিল, কিন্তু তারপরও পুরো ব্যাপারটা মোকাবেলা করতে পারেনি। এটার পেছনে আসলে কারণ কি, ব্যর্থতার কারণটা কি আপনি মনে করেন? ব্যর্থতার কারণটা জানার জন্যই আমরা একটা প্রোব কমিটি করেছি, তারা কাজ করছে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে। আসলে আমাদের কি প্রিপারেশন কম ছিল, আমরা কি রিইনফোর্সমেন্ট আনি নাই, নাকি আমাদের ইন্টেলিজেন্স গ্যাদারিংয়ে ফল্টি ছিল, হোয়াট এভার ইট ইজ, তারা এটা বের করবেন, জানবেন যে কোথায় এবং কি পরিপ্রেক্ষিতে গুলি করতে হলো বা কি পরিপ্রেক্ষিতে ৫ জন মারা গেলেন। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এই জানার জন্যই আসলে প্রোব কমিটিটা করা হয়েছে। আমরা আশা করি তারা ২ সপ্তাহের মধ্যে তাদের রিপোর্টটা করবেন, করে চিফ অ্যাডভাইজার অফিসে দিবেন, দিলে আমরা অবভিয়াসলি সেই তদন্ত কমিটিকে এটাও তদন্ত করে দেখবে যে গোয়েন্দা তথ্যের কোনো ঘাটতি ছিল কিনা, বা যে তথ্য ছিল অ্যাজ পার দ্যাট ইনফরমেশন আপনার নিডেড অ্যাকশনসগুলো নেওয়া হয়েছিল কিনা। এটার একটা বড় জিনিস যেটা হচ্ছে যে নাহিদরা ১৫ তারিখেই জানাচ্ছিলেন যে তারা পরের দিন গোপালগঞ্জে মার্চ করবেন, মার্চ টু গোপালগঞ্জ, এবং অনেকে বলছেন মার্চ টু গোপালগঞ্জ লেখাটা এক ধরনের প্রভোকেটিভ, কিন্তু এটার মধ্যে তো আমি গোপালগঞ্জে যাচ্ছি, যে কোনো একটা মিছিল টু তো একটা লেখা যায়। তো ওইটাকে তারপরে ওনারা আসলেন, আসার মধ্যে কিন্তু ওরা এমন কিছু বলেন নাই, এমন কোনো প্রভোকেটিভ স্টেটমেন্ট দেন নাই যার জন্য এই লোকগুলো খেপিয়ে উঠলো। তাহলে বোঝা যাচ্ছে আউটসাইড কোনো ইন্টারফিয়ারেন্স ছিল, আউটসাইড থেকে এই লোকগুলোকে খেপিয়ে তোলা হয়েছে বিভিন্ন রকমের। আমরা কিছু নমুনাও দেখছি। তো ওইটা কেন হলো, বা ওইটা যখন আমরা দেখছি যে এই ক্রাউডটাকে খেপিয়ে তোলা হচ্ছে, তখন আমাদের প্রস্তুতিটা কেন, আমরা কি আরো বেশি প্রস্তুতি নেওয়া উচিত ছিল, নাকি এটাতেই হতো? একটি বিষয় তো হচ্ছে আপনি বলছেন যে মার্চ টু গোপালগঞ্জে যেখানে বলা হচ্ছে, সেটা বলতেই পারে একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার আছে, বাংলাদেশের যে কোনো জায়গায় তারা অবশ্যই প্রোগ্রাম এটা তার ডেমোক্রেটিক রাইট, ফ্রিডম অফ অ্যাসেম্বলি তার একদম ভেরি মাচ তার ফান্ডামেন্টাল রাইট। অ্যাবসলিউটলি। কিন্তু পাশাপাশি এটাও তো সত্যি যে গোপালগঞ্জের আওয়ামী লীগের যে পরিমাণ, তাদের বলে যে আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি এটা গোপালগঞ্জ, সেই জায়গা থেকে আরো বাড়তি যে প্রস্তুতি রাখা দরকার ছিল প্রশাসনের, সেটাই আমার প্রশ্ন যে সেটা কেন নেওয়া হলো না। আমরা অবাক হয়েছি, মানে পতিত স্বৈরাচারের লোকগুলো যে এইভাবে অ্যাটাক করবে, এটা তো চিন্তাই করা যায় নাই। এক সময় তো বারবার ওনারা এসওএস দিচ্ছিলেন যে তাদেরকে না মেরে ফেলে। তো এটা তো পতিত স্বৈরাচারের লোক যেভাবে আঘাত করবে, এটা আপনি অবাক হয়েছেন। কেন তারা এই সাহসটা পেল, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো পরে। কিন্তু তার আগে আমি একটু আসতে চাই যে যারা নিহত হলেন তাদের ময়নাতদন্ত করা হয় নাই, এবং ময়নাতদন্ত না করার পেছনে আমরা শুনলাম যে আত্মীয় যারা মারা গেছে তাদের পরিবার এসে মরদেহ নিয়ে চলে গেছে, যে কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। কিন্তু আমরা যারা নিহতের পরিবার থেকে বলা হয়েছে যে প্রশাসন বা এখানে যারা ছিলেন হসপিটালে কেউই তাদেরকে সহযোগিতা করে নাই, যে কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। না, আমরা যিনি এই গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মানে প্রধান, উনি কিন্তু ১৬ তারিখ রাতেই ডিসিকে, গোপালগঞ্জের ডিসি, গোপালগঞ্জ সদর থানার ওসি এবং গোপালগঞ্জের এসপিকে উনি চিঠি দিচ্ছেন। চিঠি দিয়ে জানিয়েছেন যে এই ফ্যামিলির ওদের লোকরা এসে জোরপূর্বক নিয়ে গেছে। এটা এমন না যে উনি আজকে এটা বলছেন, ১৬ তারিখে চিঠির কপি আমার কাছে আছে, ঠিক আছে।
তারপরে আজকে উনি আবার একটা প্রেস রিলিজও দিয়েছেন, যিনি উনি বলছেন যে না ওই সময় আমাদেরকে এই কাজ ওরা জোর করে নিয়ে গেছে, দেয়ই নাই। আচ্ছা, তা তাহলে এখন আপনি যদি ফ্যামিলিগুলো যদি এটা না করে, এখন এসে ফ্যামিলিরাই আবার কমপ্লেন করছে, ব্যাপারটা কেমন না? আর যদি আমাদের হসপিটাল সুপার যদি মিথ্যা কথা বলেন, তাহলে আমাদেরকে এভিডেন্স দেন যে না উনি মিথ্যা কথা বলছেন। তা উনি তো বারবার একই কথা না, বলছেন। উনি 16 তারিখে একটা ঘটনায়- চিঠি দিয়েছেন, সে ওনার সাইন সিগনেচার করা চিঠি। আজকে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, উনি বারবার বলছেন যে ফ্যামিলিগুলো দেন। এটা কারণও আছে। অনেক সময় হয় কি যে বাংলাদেশে আমি এটা এর আগেও দেখেছি যে অনেকে করতে চায় না। এটা করতে না চাওয়ার কারণ হচ্ছে ভাবে যে তাহলে আমরা লাশগুলো পেতে আমার দেরি হবে, বা অনেকে রিলিজিয়াস সেন্সিবিলিটির জন্য হতে পারে। কিন্তু এক্ষেত্রে যেহেতু তারা অভিযোগ করছে যে কেউ সহযোগিতা করেনি ময়নাতদন্তের জন্য, আপনি বলছেন যে এটা কন্ট্রাডিক্ট করছে উইথ দ্য রিয়ালিটি, তাহলে সেক্ষেত্রে তারা এই অভিযোগটা কেন করছে? আমি জানি না তারা কি সাধারণ মানুষও এখানে নিহত হয়েছে, তারা কেন কি পরিপ্রেক্ষিতে অভিযোগ করছে আমরা জানি না। বাট আমি কার উপর রিলাই করব? আমি রিলাই করব তো হসপিটাল অথরিটির কাছে। হসপিটাল অথরিটি আমাকে জানাচ্ছে যে এই ঘটনা, এমন না যে সে আজকে জানাচ্ছে, সে কিন্তু 16 তারিখ রাতেই জানাচ্ছে। এই যে ইস্যুটা কিন্তু হয়েছে এখন। আমরা আশা করব যে তদন্তের কথা বলছেন, এটার সেই পুরো তদন্তটা চিঠিগুলো এই আপনি যদি বিষয়েও চান আমি আপনাকে দেখাতেও পারি। চিঠিগুলো আমার এই যে ইয়েতে আছে, মোবাইলে আমি আপনাকে দেখাতে পারি। তো এখন পুরো বিষয়টা আমাদেরও অবাক লাগছে যে ফ্যামিলিগুলো এখন এই অ্যাকুইজিশন করছে কেন। আর যদি এমন কোনো ফুটেজ থাকে দেখায় যে না ফ্যামিলি আসলে কে হসপিটাল অথরিটি তাদেরকে স্বেচ্ছায় দিয়ে দিচ্ছে, আমাদেরকে এভিডেন্স দেন, আমরা উইল টেক অ্যাকশন। আর একটা এটা ডেভেলপমেন্ট হচ্ছে যে আজকে গোপালগঞ্জের পুলিশ এই লাশগুলোকে উঠানোর জন্য, এক্সিউম করার জন্য আবার আবেদন করেছিলেন। এটা আবেদনটা একটা পারমিট করা হয়েছে এবং কাল পরশু লাশগুলো উঠে তখন ময়নাতদন্ত করা সম্ভব হবে। কিন্তু যে ব্যক্তি আসলে হিন্দু ধর্মাবলম্বী যিনি নিহত হয়েছেন, যা সৎকার হয়ে গেছে, তার ময়নাতদন্ত কিভাবে হবে? আমরা বলছি, আমরা এখানে খুবই ওপেননেস শো করছি। দিস ইজ আওয়ার একদম ভেরি মাচ। এটা প্রথম দিনের চিঠিও আমাদের কাছে আছে, আজকেরও আছে। আপনাদের কেউ কারো কাছে যদি এভিডেন্স থাকে যে এটা হসপিটাল অথরিটির ল্যাকিংসের জন্য এই কাজগুলো হচ্ছে, আমাদেরকে দেখান। হসপিটাল অথরিটি তো বলছে যে ওই লোকগুলো জোর করে এসে নিয়ে গেছে। ওকে, আমরা এরপর দেখলাম চিরুনি অভিযানের কথা বলা হলো, কিন্তু এর আগেও আমরা এরকম দেখেছি। একটি ঘটনার পরে আমরা ডেভিল হান্টের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করলেন, তখন কিছু মানুষকে গ্রেফতার করা হলো, এবং এবারও চিরুনি অভিযানের কথা বলা হলো। এখন এই চিরুনি অভিযানে চিরুনি কি ত্রুটিপূর্ণ কিনা যে আমরা 9 জন শিশুকে গ্রেফতার করা হয়েছে? এটা সব মিলে 282 জনকে অ্যারেস্ট করা হয়েছে। 282 জন অ্যারেস্ট অনেক মনে হচ্ছে, কিন্তু আপনার মনে আছে যে 28 অক্টোবর 2023-এ বিএনপির যখন ভণ্ডুল করে দেওয়া হলো, তারপরে কতজনকে অ্যারেস্ট করা হয়েছে? 25,000 লোককে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিনে। আমি ওইটাকে দিয়ে এইটাকে আমি জাস্টিফাই করছি না। আমাদের কথা হচ্ছে যে পুলিশ যাদের এগেইনস্টে সুনির্দিষ্ট স্পেসিফিক অভিযোগ পাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে 9 জন শিশুকে কেন অ্যারেস্ট করা হলো? 9 জন শিশু ওইখানে ছিল। আমাদের তো অনেক 16-17 বছরের ছেলেরাও তো অনেক সময় এগুলোতে যায়, তারা ছিল, দে অ্যাক্টিভলি পার্টিসিপেট। তো শিশুদের জন্য তো এখন আমাদের কিশোর গ্যাং নাই বাংলাদেশে, আছে তো। শিশুদের জন্য যেটা হয়েছে যে তাদেরকে আমি যেটা শুনেছি, আমি এটাকে আবার রিকনফার্ম হতে হবে যে সেফ হোমে পাঠানো হয়েছে, তাদেরকে প্রিজনে না গিয়ে তাদেরকে সেফ হোমে পাঠানো হয়েছে। আমরা চাই না কোন একটাই শিশু অ্যারেস্ট হোক, কিন্তু কথা হচ্ছে যে যদি শিশু যদি এইটা ইনভলভ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, হোয়াট ইউ আর গোয়িং টু ডু। এই জায়গাটা খুবই ইথিক্যাল একটা বিষয়। আচ্ছা, অপরাধ প্রবণতা বেড়ে গেছে বলে অনেকেই বলছেন, কিন্তু আপনিও জানেন, এবং এক্ষেত্রে একটা বিবৃতিও আপনারা দিয়েছেন যে পরিসংখ্যানে বড় ধরনের অপরাধের দ্রুত বাড়ার কোনো লক্ষণ নেই, এটা আপনি বলছেন। কিন্তু আমরা দেখলাম যে গত 10 মাসে 3,554 জন খুন হয়েছে। এরপর আমরা কি করে বলবো যে অপরাধ বাড়ছে না? আপনি গত 10 মাসে যা হয়েছে আপনি ওই একই সময় গত বছরে 10 মাসে দেখেন,
আচ্ছা, যদি আমি compare গত করেন। বছরের টাইমের সাথে যদি আমি কম্পেয়ার করি, হ্যাঁ। তবুও কিন্তু আমরা দেখতে পাই যে এরকম, যেমন আমি 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে যত মানুষ খুন হয়েছে, চলতি বছরের 6 মাসে কিন্তু তার থেকে 387 জন এটার বেশি খুন কারণটা হয়েছে। হচ্ছে এটা পুলিশ সদর দপ্তরের এটার পরিসংখ্যান। কারণটা আমি বলছি, এটার কিছু কিছু খুন এর মামলা, এগুলো তো আসলে মামলার উপরে হয়। কিছু কিছু ক্ষেত্রে এই খুনের মামলাগুলো এটা হচ্ছে 12-13 বছরের আগের খুনের মামলাও এখন দেওয়া হচ্ছে, যেটা হাসিনার আমলে অনেকের খুনের মামলা দেওয়া সম্ভব হয় নাই। শাপলার হত্যাকাণ্ড ধরেন, ওইখানে অনেকে তাদের যে পরিজন যে নিহত হয়েছেন ওই সময় খুনের মামলাই দিতে পারে এটা নাই। কিন্তু খুনের সংখ্যা বলছে, খুনের খুনের মামলার কথা সংখ্যাটা কিন্তু আপনি বলা হচ্ছে নির্ধারণ না। কেমনে করেন খুনের মামলা দিয়ে? আমার মনে হয় যে এই সময়ে যত মানুষ খুন হয়েছে সেটার কথা এখানে উল্লেখ করা এটা হচ্ছে। আপনি আপনি যত আপনি মামলা আপনি দায়ের একটা গত হয়েছে, বছরের ঠিক আপনি ইয়েতে exactly- একটা ফিগার দেখেন সেপ্টেম্বরে, ওইখানে দেওয়া আছে সেপ্টেম্বরে একটা ফিগার দেখবেন যে 583 না 500 কতজন। হ্যাঁ, ওই 583-তে আপনি দেখবেন এই এত খুন হওয়ার কারণ কি জানেন? জুলাই অগাস্টের যে খুনগুলো হয়েছিল শেখ হাসিনা করেছিল সেটার মামলাগুলো সেপ্টেম্বরে হয়েছে। ফলে ওই সময় আপনি অ্যাকচুয়াল খুন হয়েছিল 294 না এরকম সামথিং, কিন্তু এই বাকিগুলো হলো পুরনো মামলা। তো এখনো অনেকগুলো মামলা হচ্ছে আগে বছরের। তাহলে কি আপনি বলছেন যে যখন খুন হলো, যে সময়টাতে জুলাইয়ের যে খুন হলো, সেই জুলাইয়ের এই খুনের সংখ্যা কি জুলাই ডেটায় নেই পুলিশ সদর দপ্তরে? জুলাইয়ের খুনের মামলা না, সব নেই। ওকে, বিশেষ তাহলে করে জুলাইয়ের যখন যে খুনের সংখ্যা সেটা পুলিশ সদর দপ্তরে আমরা গভর্নমেন্টের- পাচ্ছি না, আমরা গভর্নমেন্ট- পাচ্ছি যখন এটা মামলা দায়ের হচ্ছে না, তখন। জুলাইয়েরটা ওরা তো কিছু দিয়েছেই, কিন্তু কিছু কিছু ওরা তো হাইড করেছে, মামলা নেয়ই নাই। ঠিক আছে, সেই মামলাগুলো যারা হয়নি ওই মামলাগুলো কি হয়েছে, যেমন আমার ভাই মারা গেলেন ধরেন আপনি অগাস্টের 4 তারিখে, তা আমি তো মামলাটা করতে পারি নাই। আমি কি করলাম, আমি ওয়েট করলাম যে নতুন গভর্নমেন্ট এসছে, আমি সেই সময় আমি যে মামলাটা আমি দেওয়া শুরু করলাম। তাহলে পুলিশ সদর দপ্তরটি ইন্টারেস্টিং ইনফরমেশন। তার মানে হচ্ছে পুলিশ সদর দপ্তর একটি খুন যখন হয়, সে ফর এক্সাম্পল অগস্টের 4 তারিখে একজন মানুষ খুন হলো, পত্রিকায় প্রকাশিত হলো এবং পুলিশের কাছে ইনফরমেশনও গেল, এটা কিন্তু পুলিশ এটা কারণ হচ্ছে পুলিশ এটার এটা কারণটা লক করছে না। পুলিশ লক করছে যখন এটা মামলা আপনি দায়ের একটা হচ্ছে। আপনি বুঝতে ভুল আমি বোঝার করেছেন। চেষ্টা করছি। এটা হচ্ছে যে গভর্নমেন্ট যখন খুন করে, পুলিশ যখন খুন করে, পুলিশ তো ওই কেসটা নিতে চায় না। ওকে, তখন আপনি বাংলাদেশের আমি যে এই ট্রেন্ড, আমি 50 বছরের বাংলাদেশের মার্ডারের ট্রেন্ডের উপরে আমার একটু আমি দেখেছি। বাংলাদেশে মার্ডার ওই বছর বেশি বাড়ে যে বছর পুলিশ বেশি খুন করে। আপনি 2018-তে দেখবেন সে বছর 464টা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল। আচ্ছা, তাহলে যদি আমি ধর্ষণ নিয়ে কথা বলি, কি বলবেন আপনি? ধর্ষণ গত বছর সেপ্টেম্বরে ছিল 390, জুনে 492। আপনি গত বছর ধরেন, আপনি পুরো আমরা 5.5 বছরের ডেটা দিয়েছি, আপনি দেখেন আমার সামনে যেটা আছে এই সময়টাতে যেটা আছে, আমি সেপ্টেম্বরে 2024-এ আমি কথা বলছি, সেপ্টেম্বরে 2024-এ ছিল 390, সেটি এখন বেড়ে এই জুনে ছিল 492। আমি তো বলছি এটা আপ অ্যান্ড ডাউন হয়, হ্যাঁ, কিন্তু আপনি যদি ওভারঅল আপনি ট্রেন্ড দেখেন এইটার ক্ষেত্রে দেখবেন যে ধর্ষণ 4-5 বছর আগে বেশি ছিল, এখন একটু কম। আচ্ছা, ওকে, আমরা ট্রেন্ডটাও যদি লক্ষ্য করি তাহলে দেখেন 2025-এর জানুয়ারিতে 294 জন খুন হয়েছেন এবং সেটা ফেব্রুয়ারিতে এসে 300 হলো, 316, 338 এবং জুনে দেখা গেল 344। তাহলে এটাও কি আমরা ওইভাবে বলবো যে মামলার, আমি বললাম তো মার্ডার রেটটা 250 থেকে 350-র মধ্যে ওঠানামা করে। আচ্ছা, আমি এবার আপনাকে পরিসংখ্যানটা আমি যদি ভুলে যাই, আপনি শুধুমাত্র আমি আপনাকে অনুরোধ করব, আমরা ওই দিন 5 বছরের ডেটাও দিয়েছি, আপনি শুধুমাত্র 1-2 বছর দেখবেন না। আমরা এই জন্য আপনি বিগার ট্রেন্ড দেখার জন্য, আমি নিজে স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আমার ওয়াইফও, আমি স্ট্যাটিস্টিক্স 5.5 বছর স্ট্যাটিস্টিক্স আমি দিয়েছি। আপনি যদি চান আমি 10 বছরের স্ট্যাটিস্টিক্সও দিচ্ছি। না, আমরা 10 বছরের শাসন, 15 বছরের শাসনের সাথে কোনোভাবেই কম্পেয়ার করতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারের সময়কে। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে এক ধরনের অস্থিরতার সৃষ্টি হয়েছিল এবং সেটা সব বিশ্বে সবসময় হয়ে থাকে এটা আমরা জানি, কিন্তু কতদিন পর্যন্ত আমরা এই অস্থিরতা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে
এই জিনিসগুলো শুনবো এবং আমরা বলবো? আমরা মনে করি আমরা যে কবে আসলে আমরা মনে একটা করি আইন স্থিতিশীল শৃঙ্খলা পরিস্থিতি পাবো? যথেষ্ট স্ট্যাবিলাইজড। আচ্ছা, এটা অনেকে এটা শুনে রাগ করতে পারেন, কেননা ইদানিং যারা কিছু সেন্সেশনাল মার্ডার দেখেছেন তার কাছে তো ওইটার মেমোরিটাই দগদগ করছে। কিন্তু আপনি ওভারঅল যখন লং টার্ম ট্রেন্ড দেখেন তখন কিন্তু আপনি যদি মবের প্রসঙ্গে আসি, মবের প্রসঙ্গে আসলেও মব তো বাংলাদেশে সবসময় ছিল। না ছিল, কিন্তু বাংলাদেশের বিয়ে সবচেয়ে ওয়ার্স মব কমতে হবে, হ্যাঁ ট্রেনটা তো কমতে হবে, কমে যেতে হবে। আমরা তো সেটাই প্রত্যাশা করছি। এই প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করি পোস্ট রেভুলেশনে, যে কোনো দেশের পোস্ট রেভুলেশনে, পোস্ট আপরাইজিংয়ে যে ধরনের ক্যাওস হয় তার থেকে আমরা অনেক স্টেবল একটা টাইম পার করেছি। আচ্ছা, আপনি সন্তুষ্ট? আমি আরো বেটার হলে ভালো হতো। কেউই তো একটা সন্তুষ্টির তো অনেক কিছু, আমি সব কিছু যদি একদম কমে আসতো সব গত বছরের থেকে, তাহলে তো আমি প্রাউডলি বলতে পারতাম, বাট আমি বলতে পারি যে স্ট্যাবিলাইজ হয়েছে। ওকে, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে পুলিশ সংস্কারের জন্য কমিশনটি সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং এই প্রস্তাবনা তো আমার মনে হয় না যে এই রাজনৈতিক দলগুলো কেউই খুব বেশি দ্বিমত করবে। সবচেয়ে সহজতর হবে এটা ইমপ্লিমেন্টেশন। তো সেই জায়গা থেকে আপনারা এই সংস্কার কমিশন নিয়ে আপনারা এগুলেন না কেন? অনেকগুলো কাজ অলরেডি হয়েছে, আমরা এটা পাবলিশ করব। আচ্ছা, পুলিশ সংস্কারের যতগুলো প্রস্তাবনা ছিল তার মধ্যে অনেকগুলো আমরা 21 পাতার একটা ডকুমেন্ট পেয়েছি পুলিশের হেডকোয়ার্টার থেকে, তারা কি কি কাজ করেছে। আপনারা দেখবেন গোপালগঞ্জে পুলিশ কিন্তু লেথাল উইপেন ইউজ করেনি। কারণ আমি গত বছরের অগাস্টের 8 তারিখ থেকে, মানে 9 তারিখ, আমরা তো ধরেন ইফেক্টিভলি আমরা 8 তারিখ রাতে শপথ হলো, 9 তারিখ থেকে এই পর্যন্ত 400টার মতো প্রোটেস্ট হয়েছে। প্রচুর কিছু কিছু ক্ষেত্রে প্রচুর লোক এসে অনেক এজিটেশন করেছেন। আমরা তো কোথাও তো লেথাল উইপেন ইউজ করি নাই, খুব কম। মানে আর যা হয়েছে, ধরেন টিয়ার গ্যাস কিছুটা ইউজ হয়েছে, কিছু ক্ষেত্রে সাউন্ড গ্রেনেড, আর খুব কিছু ক্ষেত্রে কালার বা হট ওয়াটার। এখন আপনি বলছেন লেথাল উইপেন ইউজ করা হয়নি, কিন্তু আলটিমেটলি আমরা তো দেখলাম 5 জন নিহত হলেন। এটা পুলিশ করে। এটা এই অর্ডারটা কোথা থেকে গেছে সেই প্রসঙ্গটা একটু আগে এটা আসতে আমি চাই। তো বললাম এই জন্য ইনভেস্টিগেশন হচ্ছে। যে কারা অর্ডার করেছে এটা না, পুরো সবকিছুই দেখবে, কেন এই ভায়োলেন্সটা হলো, হ্যাঁ, এটা কি ইনভেস্টিগেশনটা কারা করলো, হ্যাঁ, কেন এটা কি যে ইয়েটা হলো এটা কি সেলফ ডিফেন্সে হয়েছে নাকি অন্য কারণে, এই পুরো জিনিসগুলো তো এই ঘটনাটি যখন ঘটে তখন আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা মনিটর করছেন সেখান থেকে, এবং উনি যখন মনিটর করছেন ওনার পাশে আসিফও ছিলেন, উপদেষ্টা আসিফও ছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে উপদেষ্টা আসিফই কেন ওনার পাশে? এটা কি এই জন্য যে তার কমরেডরা ওখানে গিয়ে আটকে গেছেন, অবরুদ্ধ হয়ে গেছেন, যে কারণে তিনি নিজেই গেছেন পাশে থাকতে? উনি তো পার্ট অফ দ্য কাউন্সিল অফ অ্যাডভাইজার্স, উনি যেতেই পারেন। না, যেতে পারেন, কিন্তু আরো অন্য কেউ নহে, ঠিক উনি কেন? আরেকজন যেতেও পারতেন, আরেকজনও যেতে পারতেন, এটা এমন কিছু না। আমিও হয়তো বা গভর্নমেন্ট আমাকে যদি পাঠানো আমিও ওইখানে যেতে পারতাম, এটা তো এমন কিছু না। উনি যদি আনলফুল কোনো অর্ডার দিয়ে থাকেন তাহলে আপনি এটাকে আমি জাস্ট কিউরিয়াস মানে এটা কি আসলে আপনারা এটা সিদ্ধান্তটা কি মানে উপদেষ্টারই দিয়েছে যে ওখানে এটা উনি যেতেই পারেন, আসিফ মাহমুদ সাজিব যাবেন, নাকি উনি নিজের থেকে সব? এটা মনিটরিং এর বিষয়, উনি যেতেই পারেন। আমি যদি মনে করি যে না, আমি আই নিড আরো 2-1জনকে অ্যাডভাইজার আমার সাথে একই সাথে মনিটর করা, আমি ডাকতেই পারি, এটা তো এমন কিছু না। আপনার কোশ্চেনটা হওয়া উচিত ওনার এই যাওয়াটা লফুল কিনা। আমরা মনে করি এটা লফুলের জায়গা না, এটা তো সব উপদেষ্টা বসেও এটা করতে পারেন। সব উপদেষ্টা যদি ওখানে থাকতেন তাহলে প্রশ্নটা আসতো না। এই প্রশ্নটা এসেছে যেহেতু শুধু উনি ছিলেন। এর আগেও একটি মিটিংয়ে যখন প্রধান উপদেষ্টার সাথে বিএনপির তরফ থেকে বৈঠক হয়েছিল আমরা দেখেছিলাম তিনি ছিলেন। এখানে যদি আরো 4 জন উপদেষ্টা থাকতেন তাহলে প্রসঙ্গটা আসতো না, যেহেতু স্পেসিফিক উনি ছিলেন। প্রধান উপদেষ্টা, সেই কারণে তখন প্রশ্নটি যখন আমরা তারেক রহমানের সাথে, যখন বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা মিটিং করলাম, তখন আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান ছিলেন, ডক্টর খলিলুর রহমান। উনি কেন ছিলেন? সেটা ভিন্ন প্রসঙ্গ, ওই প্রসঙ্গে আজকে যেতে চাই না। আমি এবার একটু যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি নিয়ে আলাপ হচ্ছে সেই বিষয়টা আসতে চাইছি। তারা যে ট্যারিফটা আরোপ করতে চাইছে বাংলাদেশের উপরে, এখানে
তৃতীয় দফার আলোচনা এখন শুরু হতে যাচ্ছে, কিন্তু এই প্রসঙ্গে ইতিমধ্যে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। যেমন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশের ইতিহাসে এই প্রথম কোনো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সই হতে দেখলেন তিনি, এবং আরও অনেকে বলেছেন যে এটা কূটনৈতিক ব্যর্থতা। যেমন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের নির্বাহী পরিচালক তিনি সেলিম রায়হান, তিনি বলেছেন বাংলাদেশের দর কষাকষির অভিজ্ঞতা নেই, পাল্টা শুল্ক অন্য দেশের তুলনায় আমাদের দর কষাকষি হতাশ করেছে। আমি একটু জানতে চাই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা আমরা সই করলাম কেন, মানে সরকার কেন আপনি না করে উপায় ছিল আপনার? ইউএস যদি আপনার উপরে চায়, উনি বললেন এইটাই বাংলাদেশে প্রথম, আসলে এই বাংলাদেশে এইটাই প্রথম ইউএস একবার চেয়েছেন যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করতে, এর আগে তো এরকম চায়নি। ইউএস যদি চেতো যে না আমি এই বিষয়ে আমরা নেগোসিয়েশন করছি, তুমি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, ওনাকে কেউ তখন প্রশ্ন করেনি যে ইউএস কি এর আগে কোনোবার কি এরকম এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন হয়েছে যে ইন হুইচ তারা এনডিএ চেয়েছে। উনি তো এটা প্রথমবার এটা হয়েছে বিকজ ইউএস চেয়েছে, আর ইউএস যদি চায় আপনি কি না করতে পারবেন? এটা সম্ভব? আপনি তো তার সাথে আপনার ট্রেড ডেফিসিট আছে, আপনি এনজয় করছেন, ট্রেড ইমব্যালেন্সটা আপনার ফেভারে, তার ফেভারে না। ওকে, কিন্তু এই জায়গা থেকে হয়তো আমাদের প্রত্যাশাটা বেশি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তারা নেগোসিয়েশন সবাই এমন একটা বিহেভ করছেন যে এগ্রিমেন্টটা মানে ওরা আমাদের উপর এটা চাপিয়ে দিয়েছেন, এখনো কিন্তু এটা ফাইনাল কিছু হয়নি। খুব একটা আশান্বিত হওয়ার মতো কিছু আমরা শুনিনি। প্রথম কথা হচ্ছে যে যারা এই কথাগুলো বলছেন তারা কি জানেন যে কয়টা এগ্রিমেন্ট হয়েছে ইউএস এর সাথে সোফার? ইউএস গভর্নমেন্ট সোফার কার কার সাথে এই এগ্রিমেন্টটা করেছে? যাদের সাথে করছে কিছু জায়গায় তো আলোচনা অন্তত তিনটা দেশের সাথে, পৃথিবীতে ইউএস ট্রেড করে 190টা দেশের উপরে, রাইট। কিন্তু কিছু যাদের সাথে হচ্ছে আমরা জানি যে যেমন এই বিষয়টা তো অন্তত যে নতুন ট্যারিফ নিয়ে যাদের সাথে হচ্ছে তাদের তো যেমন ইন্ডিয়ার ব্যাপারটা আমরা শুনেছি, তাদের ইন্ডিয়া কি এগ্রিমেন্ট করেছে, পাকিস্তান কি এগ্রিমেন্ট করেছে? ট্যারিফের ব্যাপারে যে আলোচনাটা হয়েছে সেখানে তো 20-এর নিচে থাকবে, এটা তো আমরা জানি। এইটা এখনো তো শিওর না, আপনি যতক্ষণ না ফাইনাল আপনি ডিক্লারেশন করছেন আপনি তো ইউ আর নট শিওর। আমরাও তো অনেকগুলো কথা আমরা এনডিএ করেছি বলে অনেক কথা আমরা বলতে পারছি না। আমরা সবাইকে বলবো যে আপনারা ধৈর্য ধরেন। ভিয়েতনামের কথা আমরা জানি, ভিয়েতনামও তো এই জায়গায় ভিয়েতনামে এখনো ফাইনাল হয়েছে, আপনি দেখেছেন ওরা অ্যানাউন্সমেন্ট হয়েছে। ইন্দোনেশিয়া করে ফেলেছে চুক্তি। ইন্দোনেশিয়া একটা, আর আরেকটা কান্ট্রির নাম বলেন, আরেকটা কান্ট্রির নাম বলেন। আচ্ছা, তো আমরা সব সময় নেগেটিভের সাথে নিজেদের কেন তুলনা করব? যারা ভালো করছে তাদের সাথে তুলনা করতে চাই না। এটা আমি নেগেটিভের বিষয় না, আমি বলছি যে মানুষ অতিরিক্ত অধৈর্য হয়ে যাচ্ছেন। অতিরিক্ত অধৈর্য হওয়ার কিছু নাই। আমরা যদি ফেল করি তারপরে আপনি একদম মাইক দিয়ে আমাদেরকে গালি দিয়েন, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনি অস্থির হওয়ার তো কিছু নাই। আমাদের ট্রেড নেগোসিয়েটররা কাজ করছেন, আমরা সবার সাথেই বসছি। আরেকজন বলে যে আমরা কারোর সাথেই বসছি, আমরা সবার সাথে বসছি। বাংলাদেশের থেকে জিনিস সবচেয়ে হাইয়েস্ট এক্সপোর্ট করেন তার সাথে সিরিজ অফ বৈঠক হয়েছে। আমাদের ট্রেড এক্সপার্টদের সাথে আমরা কথা বলেছি। শেখ বশিরউদ্দিন নিজে একজন টপ এক্সপোর্টার, উনি জানেন। প্লাস হচ্ছেন ডক্টর খলিল আংটার্ডে ছিলেন 25 বছর, উনি জানেন। দিস পিপল নো হোয়াট দে আর ডুইং। আমরা সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আর উনি যেটা বললেন এনডিএর কথা, এনডিএ তো এর আগে কি ইউএস কোনো সময় বলেছে যে তুমি আমার সাথে এনডিএ করো? প্রথমবার চেয়েছে, এবং সেক্ষেত্রে আপনার আসলে হাত পা বাঁধা, আপনি কিছু করার নাই। আপনি তখন বলতেন যে না আমি তোমার সাথে এনডিএ করব না। আচ্ছা, আপনি এটা বলতে পারতেন। হাত পা কোন লেভেলে বাঁধা সেটা একটু বুঝতে চাই, কারণ এখানে তো আমরা জানি যে নিরাপত্তা ফ্রেমওয়ার্কের প্রসঙ্গ আছে। এটা শুধুমাত্র আপনি একা না তো, এটা সবার সাথে, এটা যখনই ইউএস যার সাথেই করেছে ইদানিং, আপনি সবার সাথে একই জিনিস। তাহলে আমাদেরকে কি নিরাপত্তা ইস্যুতে বা অন্যান্য জায়গায় কম্পেনসেট করতে হচ্ছে আমাদের রপ্তানির আয়টাকে রক্ষা করার জন্য? আমরা চাচ্ছি যে আমরা একটা বেটার ডিল পাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমরা একটা বেটার ডিল পাওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি, এবং এই ডিলটা যাতে ভালোভাবে হয় এবং ডিলটা যাতে আমরা করি কি জন্য ভালো নেগোশিয়েট করি, এই জন্যই এনডিএর প্রশ্নটা এসছে। ওকে, আপনি যে হাত পার বাঁধার বিষয়টা, এটা কারণ হচ্ছে এনডিএ করা মানে কি আমরা যাতে চুপচাপ আমরা নেগোশিয়েটটা করতে পারি।
আমরা কি এটাকে মানুষকে জানাবো না আমরা কি আউটকামটা? অবশ্যই জানাবো, কিন্তু কথা হচ্ছে কেউ তো নেগোসিয়েশন তো লাইভ টেলিকাস্টে করে না, সবার সামনে দেখিয়ে তো করে না। করে? আপনি দেখেছেন? নেগোসিয়েশন অলওয়েজ ইয়েতে হয়, কি যেন বিহাইন্ড দ্য সিন। ডোর। তাহলে এটা এটা অনেকে এমন ভাবে করছেন সবাইকে জানিয়ে। তো আমরা যাদের যাদের ফিডব্যাক নেওয়া দরকার আমরা সবার ফিডব্যাক নিচ্ছি। ওকে, তো এখানে তো যে চুক্তিগুলোর কথা আমরা দেখছি সেখানে মার্কিন সামরিক ইকুইপমেন্ট আমদানি বাড়াতে হবে এবং চীনা সামরিক পণ্য আমদানি কমাতে হবে, এ ধরনের কিছু বিষয় আছে। রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ ও যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। সো মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, এবং তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে। সামাজিক নিরাপত্তা খাতে মার্কিনে কিছু পণ্য যেমন গম আমদানি করতে হবে। আপনারা কি এই চুক্তিগুলোর জায়গায় কতটুকু ছাড় দিচ্ছেন, কতটুকু ছাড় দেওয়ার জন্য এই যে জিনিসটা আপনি পড়লেন সেটা হচ্ছে যখন নেগোসিয়েশন হয় অনেক কিছু আসে টেবিলে, আমি তোমার কাছে এটা চাই, তুমি আমার কাছে এটা, আমি তার কাছে একটা জিনিস চাচ্ছি, সে আমার কাছে কাউন্টার একটা চাচ্ছে। দিস আর অল পার্ট অফ দ্য নেগোসিয়েশন। আমি কি করব না করব আপনি ফাইনালে যে দেখেন। ওকে, আপনারা কি করবেন না? আগে অনেকে কনক্লুশন ড্র করে ফেলছেন। একজন আজকে বলছেন যে 40 বছরে এমন ক্রাইসিস হয়নি। ভাই 40 বছরের আগের তো আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসেনি। একটা গ্যাটের আন্ডারে ছিলাম আমরা, তারপরে আমরা WTO-তে ট্রানজিশন করেছি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ফার্স্টে ছিল জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড। আমরা কন্টিনিউয়াসলি আমরা পেয়েছি, কি জন্য কোটা আমরা পেয়েছি। কোটাটা উঠে গেল 2005-এ। আমরা তারপরে কোটা ফ্রি ওয়ার্ল্ডে আমরা ট্রানজিশনিং করলাম। তো আমরা তো প্রত্যেকটা জায়গায় ট্রানজিশন ঠিক করছি। এখন যেটা হয়েছে যে ইউএস আমাদের মেজর একটা মার্কেট, ইউএস আমাদের সাথে একটা বায়োলেটারালি একটা রেসিপ্রোকাল ট্যারিফের ওরা চাচ্ছে যে আমাদের সাথে যে তাদের যে ট্রেড ইমব্যালেন্স এটা ওরা কমাতে চাচ্ছে। তা আমরাও এটাকে মনে করছি যে এটার মাধ্যমে আমাদের অপরচুনিটিও তৈরি হতে পারে। যদি আমি ট্যারিফটা কমায় আনতে পারি, তাতে হবে কি আমার এক্সপোর্টটা বাড়বে। কিন্তু কথা হচ্ছে এটা তো এখনো নেগোসিয়েশন পর্যায়ে, এটা তো না। তো এই নেগোসিয়েশনের আগে যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটি বিষয়, আপনারা কি রাজনৈতিক দলগুলোর সাথে বসছেন কিনা, যে ধরনের একটা আলোচনা চলছে, তাদের কোনো মতামত আছে? এটা দরকার। আমি মনে করি যে এটা ফাইনাল যখন হবে, আমাদের ডক্টর খলিল আছেন, শেখ বশিরউদ্দিন আছেন, ওনারা প্রেস কনফারেন্সে সব জানাবেন। ওকে, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন স্যার একটি পোস্টে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন, সেটা ঠিক এই ট্যারিফ সংক্রান্ত। বাংলা আউটলুক এটা রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে একটি নিউজ পাবলিশ হয় এবং তারপর সম্পাদককে চাপ প্রয়োগ করে বলা হয় এটা সরানোর জন্য, এবং এটা বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এই চিঠি প্রকাশ করায় বেশ রাগান্বিত এবং এতে দেশের ক্ষতি হবে। আমি ঠিক আপনার মন্তব্য শুনতে চাই। মানে না, এটা সত্যিকার অর্থে আমরা তো একটা নেগোসিয়েশনের মধ্যে আছি। এটার মধ্যে আপনি যখন এই এগ্রিমেন্ট, এই যে ওরা যে এই ধরনের ডকুমেন্ট লিক করে, লাভটা কার হয়? আমার লাভ হয় না। লাভটা যার হয় সেটা হচ্ছে আমার যে রাইভাল নেশন, ইন্দোনেশিয়ার লাভ হয়, ইন্ডিয়ার লাভ হয়, পাকিস্তানের লাভ হয়, ক্যাম্বোডিয়ানের লাভ হয়, যারা আমার কম্পিটিটর। তারা এটার মাধ্যমে ওপেন হয়ে যায় যে বাংলাদেশের সাথে সে এই ডিলটা করছে বা বাংলাদেশের সাথে সে এই ধরনের নেগোসিয়েশন করছে। এই জন্য এই জিনিসগুলোকে ইন্ডিয়া দেওয়ার মূল কারণই হচ্ছে যে আপনি যাতে এটা বিহাইন্ড দ্য সিন থাকে, আপনার পজিশনটা সে যেন না দেখে। আপনি যদি আগে দাবার চালগুলো আগে জানিয়ে দেন যে আমি এরপরে এই চাল দিল, তাহলে তো আর খেলা থাকে না, নেগোসিয়েশন থাকে না। তাহলে আপনি বলছেন এটা খুবই অন্যায় হয়েছে, জাতীয় স্বার্থের এগেইনস্টে গেছে। অবশ্যই এটা জাতীয় স্বার্থের এগেইনস্টে গেছে। ঠিক এই কারণেই কি যিনি এই তথ্য এই চুক্তির ডকুমেন্টটি আসলে ডিসক্লোজ করেছেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ঠিক এই কারণেই উনি সাসপেনশন হয়েছেন আমি শুনেছি এই কারণে। আপনার মনে রাখতে হবে এটা এনডিএ, এটা উনি সরকারি কর্মচারী। হ্যাঁ, আমি জানি না পুরোটা, যদি এটা সত্য হয় যে উনি এটা রিলিজ করেছেন, তাহলে তো উনি তো ভয়ানক রকমের গর্হিত কাজ করেছেন। এটা কি একটা সরকারি কর্ম? উনি ওনার ওথ ভাঙছেন। ওনাকে দেওয়া হয়েছে যে এটা একটা এনডিএ, এটা নন ডিসক্লোজার, তুমি বাইরে জানাবা না। উনি কি করছেন এটা জানিয়ে দিচ্ছেন, এটা তো ঠিক না।
ওকে, আচ্ছা। এটা আপনার বাইরে আপনি দেখবেন কোনো দেশে, তাহলে প্রতি দেশে এই জিনিসগুলো থাকে, প্রতিটা দেশেই। আপনি এটা কি করবেন? এই জিনিসগুলো কি আপনি ওপেন করে দিবেন? এটা তার কাছে যে তথ্যটা আছে তিনি যদি মনে করেন দেশের স্বার্থে এটা আমাদের জানানো উচিত, তাহলে তো তিনি করতে পারেন। আমরা তো এটা ফাইনাল এগ্রিমেন্ট, এটা কি ফাইনাল এগ্রিমেন্ট? দেশের স্বার্থে করছে, এটা কি ফাইনাল এগ্রিমেন্ট আমাদের? ঠিক আছে, আমাদের যদি আমরা ফাইনাল এগ্রিমেন্ট, এমন একটা এগ্রিমেন্ট করলাম যেই এগ্রিমেন্টে আমি আমার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছি, উনি তখন বলতে পারেন যে না, উনি একটা হুইসেল ব্লোয়ার হিসেবে এটা সবাইকে জানিয়ে দিলেন যে আমরা এই এগ্রিমেন্টটা ফাইনাল হয়ে গেছে, বাংলাদেশ এই গভর্নমেন্ট তার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। এটা তো একটা নেগোসিয়েশনের মধ্যে অনেকগুলো ড্রাফট হয়। এই ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট, আমি যত নেগোসিয়েশন করব নতুন করে করে ড্রাফট হয়। সো আমি এই যেহেতু এটাই পাবলিক হয়ে গেছে এবং আমি এটাই না, আমি এটা নিয়ে আলাপ করব না, আমি এটা নিয়ে আর ডিটেইল কথা বলতে হ্যাঁ। চাই না, তবে আমি এখানে দেখছি যে শর্তগুলো পুরোপুরি আসলে ইউএস এর পক্ষেই আর কি। আমি তো বলছি যে এগুলো তো ড্রাফটের পর্যায়ে, আপনি এগুলোকে নিতেই পারেন না। আপনি কি কপ কভার করেছেন? কপ 20 কপের যে বা বড় ইন্টারন্যাশনাল যখন সামিট হয় বা বড় তখন দেখবেন যে যখনই কনফারেন্সটা শুরু হয়ে যায়, সামিট, একের পর এক ওরা ড্রাফট করতে থাকে। ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট, ফোর্থ ড্রাফট, যত নেগোসিয়েশন হয় ড্রাফট বাড়তে থাকে। আচ্ছা, এইটা যখন ফাইনাল ড্রাফটটা হলো তখন সবাই রিপোর্ট করে। আমরা তাহলে কি এটা আশা করতে পারি যে ফাইনাল ড্রাফটটা হলে কোন কোন জায়গায় ছাড় দিচ্ছে বাংলাদেশ সরকার, সেটা আমরা জানব? যখনই এগ্রিমেন্টটা হবে আমাদের সাথে, যদি হয় আমাদের সাথে যেটা হবে সেটা আপনারা দেখতে পাবেন। ভিন্ন প্রসঙ্গ আনতে চাই। আপনি জানেন যে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, যে মিশন এখানে চালু হওয়ার কথা, যেটি সমঝোতা অলরেডি হয়ে গেছে, এটা নিয়ে কিছু প্রতিবাদ আসছে। বিশেষ করে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এমনকি এনসিপির নেতাদেরকেও আমরা বলতে শুনছি যে এই চুক্তি বাতিলের জন্য। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই প্রেক্ষিতে। না, আমরা মনে করি যে এটা দরকার আছে আমাদের। এটার ফলে বাংলাদেশে হিউম্যান রাইটসের ভায়োলেশন অনেক বছর ধরে হচ্ছে। সেই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে আমরা আমাদের যে নিজস্ব যে ক্যাপাসিটি আছে সেটা দিয়ে আমরা আসলে এটা ঠিকমতো আমরা এটাকে প্রতিহত করতে পারি নাই। আমরা যদি এইরকম একটা অফিস থাকে তাহলে এটা আমাদের এই যে ইনস্টিটিউশন বিল্ডিং, ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের লোকগুলোকে হিউম্যান রাইটসের বিষয়ে ট্রেনিং, সবগুলো আমাদের জন্য বেটার হবে এবং এটা আমাদেরকে হেল্প করবে। অনেক সময় হয় কি যে আপনি যেমন ধরেন গত 15 বছরে আমাদের কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ছিল, কিন্তু ওইটা এমনভাবে গভর্নমেন্ট ক্যাপচার করে রেখেছিল যে ওরা কিন্তু একটা স্টেটমেন্টও দিত না। সেই জায়গা থেকে প্রশ্নটা আসে যে আমি নিশ্চিত যদি এই ধরনের একটা প্রতিষ্ঠান আমাদের থাকতো ইউএন-এর, তাহলে আমাদের ইউএন এই আগের পতিত স্বৈরাচার বারবার চিন্তা করতো এই শাপলার ম্যাসাকারটা করার আগে ভাবতো, বা আপনি গুম খুন করার আগে ভাবতো। তারা ভাবতো যে ইউএন-এর এখানে হিউম্যান রাইটস অফিস আছে, তারা এগুলো ইনভেস্টিগেট করবে। তাহলে আপনার কি মনে হয় যে আপনি যেটা বলছেন এই লজিকটা কেন এই রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না? না, ওরা অনেকে অনেক ধরনের আমরা বলবো যে তারা ভাবছে যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের কালচারাল, ট্র্যাডিশনাল এবং রিলিজিয়াস যে ট্র্যাডিশনটা আছে তার বাইরে যে এটা অনেক কিছু এটার বিরুদ্ধে কাজ করবে, সেটা তো না। নাকি এই সংশয়টাও আছে যে গ্লোবাল পলিটিক্সে আমরা একটা পার্ট হতে যাচ্ছি? আমরা কি গ্লোবাল পলিটিক্সের বাইরে? গ্লোবাল পলিটিক্সের বাইরে নিশ্চয়ই না, কিন্তু গ্লোবাল পলিটিক্সের যে জোটগুলো আছে আমরা কোনো পক্ষ নিচ্ছি কিনা সেই বিষয়টা আসে। না, এটার ইউটিলিটি আছে, এটা যথেষ্ট। আমাদের মতো দেশে যেখানে হিউম্যান রাইটস খুবই ভঙ্গুর, এবং আমাদের এমন একটা দেশে যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অনেক সময় অনেক বেশি পাওয়ার ক্যাপচার করে ফেলে, এবং আমরা দেখেছি হাসিনা কতটা ভয়ঙ্কর একটা মনস্টার হয়েছিল। তো এই চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা তো আমাদের যে ন্যাশনাল হিউম্যান রাইটস যে কমিশনটা, সেটা তো আমরা আসলে অ্যাক্টিভ করার জন্য কোনো উদ্যোগ দেখলাম না। আমরা কি সেই জায়গাটাই একটু মনোযোগ দিতে পারতাম কিনা, যাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে কমিশনটাকে আমি কিভাবে ইমপ্রুভ করব, এই প্রতিষ্ঠানগুলো থাকলে তারাই আমাদেরকে এই ক্যাপাসিটি বিল্ডিংটা করে দিবে।
আমি এসে একজনকে বসালাম, এটা তো একজন লোককে আনলাম। আমি ওইটাকে যদি ইনস্টিটিউশন বিল্ডিং করি, সে তখন হিউম্যান রাইটস অফিস কি করবে, বিদেশে কোথায় কোন কোন বেটার প্র্যাকটিস হচ্ছে সেগুলোকে আমাকে বলবে যে তুমি এইটা ইমপ্লিমেন্ট করো, ডু ইট। আমি তখন এই তার সাথে আমরা অনেক সময় হয় না, আপনি দেখেন জার্নালিজমদের ট্রেনিং হয় না, বিদেশিদেরকে আমরা কেন আনি? তাহলে আপনি বলছেন যে মানবাধিকার কমিশনের এই ইউএন কমিশন যদি আমরা এখানে না স্টাবলিশ করতাম বা তাদের অফিস যদি না আসতো, তাহলে আমরা আমাদের হিউম্যান রাইটস স্টাবলিশ করতে পারতাম না, আমাদের হিউম্যান রাইটস আমাদের কমিশনকে স্ট্রেনথেন করার মধ্য দিয়ে। হিউম্যান রাইটস কমিশন এটা দুর্বলই থেকে যেত। আমরা চাচ্ছি যে তারা আসলে শুধু তো সে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে সে তো মানে ট্রেনিং করাতো না বা ক্যাপাসিটি বিল্ডিং করাতো না, সে অ্যাট দ্য সেম টাইম সে করতো কি আমাদের পুলিশের সাথে কাজ করতো, আমাদের সিকিউরিটি এজেন্সিগুলোর সাথে কাজ করলো, এবং এদেরকে বলতো যে তুমি এই জায়গায় কিন্তু হিউম্যান রাইটসের ভায়োলেশন হচ্ছে, তুমি এই জায়গাগুলো শুধরাতে পারো। কেননা এই জিনিসগুলো বিশেষ করে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ে উই নিড ইট। একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি জানেন যে সম্প্রতি ইসলামী দলগুলো তারা একটি জোট করতে যাচ্ছে, এরকমটাই প্রতীয়মান হয়েছে, এবং তারা একটি লাস্ট যে জাতীয় সমাবেশ করেছে, যে সমাবেশটি করেছে জামাত ইসলাম, সেখানেও ইসলামী দলগুলো পার্টিসিপেট করেছে আমরা দেখলাম। এর আগেও একটি সমাবেশ হয়েছে। তো এখন এর প্রেক্ষিতে আমরা দেখছি যে একরকম বিএনপির সাথে পিআর প্রসঙ্গ নিয়ে, বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচনে একটি কনফ্রন্টেশনাল একটা জায়গায় পৌঁছে গেছে দলগুলো। এটা নির্বাচনকে কতটুকু আসলে প্রভাবিত করবে বলে আপনার মনে হয়? আমরা অনেককে বলতে শুনছি আমরা আশাবাদী এটা করবে না। আমরা আশাবাদী আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুশৃঙ্খলভাবে, কর্ডিয়ালি, ফ্রেন্ডলি ওয়েতে প্রতিদিনই বসছেন, প্রায় প্রতিদিনই বসছেন, সপ্তাহে 3-4 দিন ওনারা বসে তারা অলরেডি দেখেন আমরা কোর ইস্যু ছিল মোট হচ্ছে 18টা ইস্যু, 18টার মধ্যে 8টাতে ঐক্যমত্য এসেছে, 7টা এখনো 7টা নিয়ে ওনারা কথা বলছেন। সেই জায়গাতেও আমরা আশা করছি দেয়ার উইল বি সাম রেজাল্ট, এবং 3টা এখনো কথা হয় নাই, বাট ইট উইল বি টাচড, এটাও কথা হবে। তো আমরা তো দেখেন পুরো পৃথিবীতে আপনি নেপাল বা অন্যান্য দেশে দেখেন এই ধরনের কনসেনসাস বিল্ডিং করতে মাসের পর মাস লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে বছর লেগে যায়। একটা পলিটিক্যাল সেটেলমেন্ট তো এত ইজি না, কেউ ছাড় দিতে হয়, কেউ করতে হয়। তো আমরা এই জায়গাটা আমরা চেষ্টা করছি যে আমরা এমন একটা জায়গায় যেতে চাই যেখানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলবে যে আমরা সবাই উইনার হয়েছি, উই আর অল উইনার। এই জায়গাটা আমাদের ইম্পর্টেন্ট, এই জায়গাটায় রিচ করা। কেউ যেন না বলে যে আমি এই পুরো কনসেনসাস কমিশনের সাথে আমার যে মিটিংগুলো হচ্ছে এই মিটিংয়ে আমি লুজার হয়েছি, কেউ যেন না বলে, সবাই উইনার। এবং যখন এটা এগ্রিমেন্ট হয়ে যাবে সবাই যেন সাইন করে, এবং সাইন করলে দেখবেন যে আমরা সবাই তখন দেশে নির্বাচনের মানে হাওয়া বইতে শুরু করবে। আর নির্বাচন আমরা আবারও বলি, নির্বাচন একদিনও পিছাবে না। প্রফেসর ইউনূস যেই টাইমটা বলেন, এটা কি ফেব্রুয়ারিতে হবে নাকি? এটা আমরা উনি 2টা ডেট দিয়েছেন। একটা হচ্ছে যে এপ্রিলের 15 তারিখ হচ্ছে কাট অফ টাইম, এপ্রিলের 1 থেকে 15 একটা ডেট। আর যদি আমরা দেখি যে না রিফর্মগুলো আগেই হয়ে গেছে সব কিছুতে, তাহলে ফেব্রুয়ারি মানে রোজার আগেও ইলেকশনটা হতে পারে। ওকে, আমরা একটু শুনলাম যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে একটি অংশ, অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় দেশে কেউ উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা, তিনি এরকম একটা প্রশ্ন তুলেছেন। আপনার মন্তব্য শুনতে চাই। আমার মনে হয় যে এখানে একটু গ্যাপ মনে হয় আছে। আমরা তো নিয়মিত বিএনপির সাথে কথা বলছি, বড় বড় সমস্ত পার্টির সাথেই কথা বলছি। আমাদের এইখানে একদম দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে পারি ইলেকশন একদিনও পিছাবে না। এই জায়গায় প্রফেসর আমরা সত্যিকার অর্থে আমরা একটা গুরু দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আমরা আমাদের পুরনো কাজে ফিরে যেতে চাই। আমি জার্নালিজমে ফিরতে চাই, প্রফেসর ইউনূস তার কাজে ফিরতে চান, সবাই বলেছেন। আমাদের একটা তো কাট অফ টাইম আছে, আমি তো আনলিমিটেডের জন্য এখানে, আমি তো পাওয়ারকে গ্র্যাব করার জন্য আসিনি, আমি এসছি একটা দায়িত্বে, আমার দায়িত্বটা শেষ, আমরা চলে যাব। আমরা আশা করছি যে এই সময়ের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো সোফার তারা কিন্তু কেউ বয়কট করে নাই। এখানে যে মিটিংটা হচ্ছে আপনি দেখছেন, কেউ কিন্তু বয়কট করেনি, তারা সবাই মিটিং করছে এবং প্রায় প্রতিদিনই না কিছু রেজাল্ট এসছে। না আমি নিশ্চিত যে আমাদের একটা ভালো রেজাল্ট আসবে এবং আমরা খুব ভালো একটা এর পরিপ্রেক্ষিতে ভালো
আমরা একটা ইলেকশন। যাকে আপনি আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে। কিন্তু একটি প্রশ্ন না করে পারছি না, সেটা হচ্ছে লন্ডন বৈঠকের পরে আমরা দেখলাম যে নির্বাচন ফেব্রুয়ারির 26 তারিখের 26 ফেব্রুয়ারির মাঝামাঝিটা সময় হবে এরকমটা আমরা শুনলাম, কিন্তু এরপর আমরা এখন আবার শুনছি যে ফেব্রুয়ারিতে নইলে এপ্রিল কাট অফ টাইম। এই ফেব্রুয়ারি এপ্রিলের 2 রাতে এখন রয়ে যাচ্ছে। যদি লন্ডনের স্টেটমেন্টটা আপনি পড়েন তাহলে ওখানে যদি এটা হয় তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি হবে। আমরা সেই জন্যই কথা বলছি। আমরা আশা করছি যে আমাদের এর পরে মানে এই 15 তারিখের পরে কোনো ডেট নাই, দ্যাট ইজ আওয়ার এন্ড ডে। আচ্ছা, একদমই শেষ একটি প্রশ্ন করি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে অনেকে অনেক সময় প্রশ্ন করে, কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানের জন্য বিটিভির 2জন কর্মকর্তাকে স্যাক করা হয়েছে, আমরা জানি চাকরিচ্যুত করা হয়েছে, এবং এটি আরও কয়েকজনকে কারণ দর্শা নোটিশ দেওয়া হয়েছে। একটু কি বলবেন যে কেন আপনারা এটা করলেন? না, ওনারা কিছু প্রত্যেকটা অফিসেরই তো নিজস্ব কিছু রুলস আছে, নর্মস আছে। রুলস যদি কেউ ভায়োলেট করেন তাহলে তো তার এগেনস্টে হবেই, ইনভেস্টিগেশন হবে, কিছুদিন তারা সাসপেন্ডেডও হতে পারেন। এটা কি আমাদের কেন, এটা পৃথিবীর সবে। বিবিসিতে নাই? বিবিসিতে আপনি দেখবেন যে কিছু কিছু কেউ প্যালেস্টাইনিয়া গাজা ওয়ার নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য চাকরি গিয়েছে। ঠিক, যেহেতু আপনার কাছে আপনি জানেন যে কাজটা কেন করা হয়েছে, এটা কোন জায়গায় রুলসটা ভায়োলেট করেছে বলে না, এটা ইনফরমেশন মিনিস্ট্রি বলতে পারবে। বাট এই জিনিসটা যে আপনার এক্সাম্পল নাই তা তো না। আপনার যে কোনো প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানেরও তো একটা নর্মস আছে। আমি এএফপিতে ছিলাম। এএফপি তো ধরেন ফ্রেঞ্চ নিউজ এজেন্সি, ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং সবচেয়ে পুরনো নিউজ, এদেরও তো নর্মস আছে। আমার মনে আছে যে একজন আমাদের এক রিপোর্টার ইসরায়েল নিয়ে এই গাজা ওয়ার নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছিলেন, তার চাকরি চলে গেছে নিউ দিল্লিতে। সো আমরা আসলে মানে স্বাধীনতা চাই, কিন্তু এটা কি একটু লিমিটেড স্বাধীনতা হবে যে সরকার প্রধানকে নিয়ে কোনো হাস্যরসাত্মক কিছু করতে পারবে না বা এরকম কি? না, আপনি যদি ক্রিটিসাইজ করতে চান, আপনি যদি সরকারি আমি ওনার কর্মচারী, অবশ্যই আমি তো ওনাকে ক্রিটিসাইজ করতে পারি না। আমার তো ইনস্টিটিউশনাল নর্ম তো আছে, এটা সব জায়গায় আছে। ব্র্যাকের প্রতিষ্ঠানে যদি ধরেন কেউ ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর বা ব্র্যাকের চেয়ারম্যানকে যদি পাবলিকলি ক্রিটিসাইজ করেন, আপনি কি মনে করেন তার এগেইনস্টে অ্যাকশন হবে না? এটা তো সব প্রতিষ্ঠানেরই থাকে। একেবারে সময় শেষ। লাস্ট একটি বিষয়ে আপনার একটু না বলেই পারছি না, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি জানেন যে সাংবাদিক তাসনিম খলিল একটি মন্তব্য করেছেন আপনাকে নিয়ে। তিনি আপনাকে বলেছেন যে আপনি ঠিক স্পিন মাস্টার, সরকারকে রক্ষা করছেন এবং স্পিন মাস্টার যেভাবে বল ঘুরিয়ে দিচ্ছে সেভাবে সেই কাজটি আপনি করে যাচ্ছেন সাকসেসফুলি। যেমন আমরা অন্যদের ক্ষেত্রে দেখেছি, টনি ব্লেয়ার এরকম ছিলেন, বুশের যে কাজটি করছে তার নাম খুব সম্ভবত কলরভ এরকম যতদূর মনে পড়ছে। তো আমি একটু শুনি যে আপনি আপনার মন্তব্য এর প্রেক্ষিতে। না, আমি কোনো স্পিনে কিছু না, আমরা যেটা সত্য সেটা বলছি। আমি সবাইকে বলি যে আমরা যদি মিথ্যা বলি, আপনারা বলেন যে প্রফেসর ইউনূসের প্রেস সেক্রেটারি মিথ্যা বলেছেন, ফাইন্ড আউট। আমরা যেটা সত্য সেটা বলছি। আরও বেশি বলা উচিত ছিল, কিন্তু আমাদের লিমিটেশনের কারণে অনেক কিছু বলতে পারছি না। তো আমরা যেটা সত্য, যেই জায়গায় আমি তো সবাইকে ইনভাইট করি যে আমি যদি মিথ্যা কথা বলি, আপনি আমাদেরকে সারাদিন পচান, বলেন যে না আমি ভুল করেছি, আমাকে ভুলটা ধরিয়ে দেন। আমি তো মিথ্যা বলছি না। স্পিন কখন করে? যখন আপনি বলেন যে না এমন একটা উইকনেস, এটাকে আমি স্ট্রেংথ হিসাবে দেখাতে চাচ্ছি, সেটা তো আমি করছি না। আমি যথেষ্ট মনে করি যে এই 12 মাসে আমাদের গভর্নমেন্ট যে কাজটা করেছে, ব্রিলিয়ান্ট জব করেছে, গিভেন দ্য লিমিটেশন উই হ্যাভ, given the weakness institutional we faced, given the মানে পোস্ট রেভলিউশন পোস্ট আপরাইজিং এর যেই আমরা chaotic situation